শূন্য ভিটে ঝড়ের পূর্বাভাস। সাজ্জাদের কাফনের কাপড়ের গন্ধটা এখনো ঘর থেকে যায়নি, অথচ আজ সকালে আমার দেবর এসে জানিয়ে দিল এই বাড়িতে আমার ঠাঁই হবে না। স্বামীর মৃত্যুর পর আজ মাত্র 7টা দিন কেটেছে। রাবিয়ার মনে হচ্ছে 7টা দিন নয়, যেন 7টি যুগ পার হয়ে গেছে। চোখের জল শুকিয়ে এখন শুধু এক বুক পাথর চাপা শূন্যতা। ঘরের চার দেওয়ালের প্রতিটি কোণায় এখনো সাজ্জাদের স্মৃতি টাটকা। আলনায় ঝুলন্ত শার্ট, টেবিলের ওপর অর্ধেক পড়া খবরের কাগজটা, এমনকি সাজ্জাদের ব্যবহৃত চশমাটাও। সব কিছুই আগের মতোই আছে, শুধু মানুষটাই নেই। একটা আকস্মিক হার্ট অ্যাটাক রাবিয়ার সাজানো সুখের সংসারটাকে এক নিমিষেই তছনছ করে দিয়ে গেল। শোকে পাথর হয়ে থাকা রাবিয়া যখন নিজের অস্তিত্ব নিয়ে দিশেহারা, ঠিক তখনই তার বুকে শেষ খঞ্জরটা বসিয়ে দিল তার দেবর সুমন। আজ সকালে সুমন কোন উপকার, সৌজন্য বা মায়া না দেখিয়ে হুট করে রাবিয়ার ঘরে ঢুকলো। খাটে বসে থাকা রাবিয়ার দিকে তাকিয়ে অত্যন্ত নিষ্ঠুর আর রুক্ষ সুরে বলল, ভাবি, ভাই তো মারাই গেছে। এই বাড়িতে শুধু শুধু বসে বসে অন্ন ধ্বংস করার তো কোনো মানে হয় না। 2-1 দিনের মধ্যে তোমার বাপের বাড়ির লোকজনকে খবর দাও, জিনিসপত্র গুছিয়ে বিদায় হও। আমাদেরও তো সংসার আছে নাকি? কথাটা শুনে রাবিয়ার পায়ের নিচের মাটি যেন এক ঝটকায় সরে গেল। সে স্তব্ধ হয়ে সুমনের দিকে তাকিয়ে রইল, যে দেবরকে সে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবেসেছে। গভীর রাতেও যার জন্য পরম মমতায় ভাত বেড়ে রেখেছে, সে আজ ভাইয়ের মৃত্যুর 7 দিনের মাথায় এতটা নির্মম হতে পারল। সাজ্জাদ বেঁচে থাকতে সুমনের এত বড় সাহস কোনোদিন হয়নি। আজ সাজ্জাদ নেই বলে সে এত বড় কথা বলার সাহস পেল। রাবিয়া সুমনের কথার কোনো উত্তর দিতে পারল না। বুক ভাঙা কান্না আর অপমান চেপে সে সোজা গেল তার শ্বশুর শাশুড়ির ঘরে। ভেবেছিল এই চরম বিপদে আর কেউ না হোক, বাবা মা সমতুল্য এই দুটো মানুষ অন্তত তার মাথায় হাত রাখবে, বুকে টেনে নেবে। শ্বশুর খাটে বসে তসবিহ গুনছিলেন, আর শাশুড়ি এক কোণে বসে চশমা মুছে চোখের জল ফেলছিলেন। রাবিয়া তাদের পায়ের কাছে মেঝেতে বসে পড়ে কান্নায় ভেঙে পড়ল। আকুল হয়ে বলল, আব্বা, আম্মা, সুমন আমাকে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যেতে বলছে। সাজ্জাদ চলে গেছে বলে আমি কি আপনাদের কেউ না? আপনারা ওকে কিছু বলুন। এই শোকের দিনে আমি একা কোথায় যাব? কিন্তু রাবিয়াকে জীবন্ত লাশ বানিয়ে দিয়ে তারা দুজনে পাথরের মতো নীরব রইলেন। শ্বশুর তসবিহ গোনা বন্ধ করলেন না। একবার চোখ তুলে রাবিয়ার অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে পরম অবহেলায় চোখ নামিয়ে নিলেন। শাশুড়ির এক মুহূর্তের জন্য
রাবেয়াকে সান্ত্বনা দিতে হাতটা বাড়ালেন না, উল্টো মুখটা অন্যদিকে ঘুরিয়ে দীর্ঘশ্বাস ফেললেন, যেন রাবেয়া তাদের ঘরে এসে এক মস্ত বড় অপরাধ করে ফেলেছে। তাদের এই নীরবতা সুমনের ধারালো কথার চেয়েও হাজার গুণ বেশি বিষাক্ত আর কষ্টের মনে হলো রাবেয়ার কাছে। সে পরিষ্কার বুঝতে পারল শ্বশুর শাশুড়ি মুখে কিছু না বললেও মনে মনে সুমনের এই অন্যায়ের সাথেই আছেন। বড় ছেলে মৃত্যুর পর রাবেয়া এখন এই পরিবারের কাছে এক মহাবোঝা। রক্তের টানে তারা নিজেদের জীবিত ছেলের লোভ আর নিষ্ঠুরতাকে তাকে মুখ বুঝে সায় দিচ্ছেন, আর পর করে দিচ্ছেন সেই মেয়েটিকে যে এই ঘরে বউ হয়ে এসেছিল। রাবেয়া নিঃশব্দে দেওয়াল ধরে ধরে তাদের ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখে জল ততক্ষণে শুকিয়ে বুকের ভেতরটা মরুভূমি হয়ে গেছে। সে বুঝল যে মানুষটা তাকে বুক দিয়ে আগলে রাখত, সে চলে যাওয়ার সাথে সাথে এই বাড়ির আলো নিভে গেছে, আর ছিঁড়ে গেছে সমস্ত অধিকারের সুতো। এখানে কান্নারও কোনো মূল্য নেই। সে নিজের অন্ধকার ঘরে এসে জানালার বাহিরে তাকালো। এক বুক কষ্ট, একাকিত্ব আর তীব্র অভিমান গলা পাকিয়ে আসছিল তার গলায়। কিন্তু সেই চরম মুহূর্তে রাবেয়া নিজের অবয়বের দিকে তাকালো। সে মনে মনে বলল, যে সাজ্জাদ আমাকে রাজরানী করে রেখেছিল, তার স্মৃতির অবমাননা আমি হতে দেব না। যারা আমার স্মৃতির সিঁদুর মোছার 7 দিনের মাথায় আমাকে পথের ভিখিরি বানাতে চায়, তাদের এই বিষাক্ত করুণা নিয়ে আমি এক মুহূর্ত বাঁচব না। রাবেয়া আলমারিটা খুলল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে এখন কান্নার বদলে এক তীব্র জেদ। সে নিজের কাপড়গুলো একটা একটা করে ব্যাগে গুছিয়ে রাখতে লাগলো। এই নির্মম বাড়ি হয়তো সে আজই ছেড়ে চলে যাবে, কিন্তু কোনো পরাজয় বা অপমান নিয়ে নয়, বরং এই স্বার্থপর মানুষগুলোর মুখে তাদের কুৎসিত রূপটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে নিজের আত্মসম্মানটুকু বুকে জড়িয়ে সে এক নতুন অজানার উদ্দেশ্যে পা বাড়ালো। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।